আজ হসপিটালে যাব। একবার ভাবতে ভাবতে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। সিটি হসপিটালের সামনে গিয়ে নামতেই দেখলাম বাসার গাড়ি। কার গাড়ি এটা? ভালো করে দেখলাম এটা মেহমেদের গাড়ি, কিন্তু কে মেহমেদের গাড়ি নিয়ে বের হচ্ছে? ভাড়া মিটিয়ে হসপিটালের ভিতরে যেতে আরেক দফা অবাক হলাম আমি মিলাপু আর মুরাদকে দেখে। ওরা এখানে কেন, তাও একসাথে? আমি দেখলাম আপু ডক্টরের সাথে কথা বলতে বলতে বের হচ্ছে, তখনই আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে। কি রে, তুই এখানে কেন? এখানে তো মানুষ ডক্টর দেখাতেই আসে। আমার সাথে তেরামি করছিস হায়াত? তুই কি তোর জায়গাটা ভুলে গেছিস? না, তুমি হয়তো ভুলে গেছো। আমার আরো একটা পরিচয় আছে, আমি মেহমেদ অর্ণবের স্ত্রী। আমার কথায় আপু হাসলো। আজকে খুব মনে পড়ছে তোর এই কথা। এতদিন তো মেহমুদকে সহ্যই করতে পারিস নাই। আপুর কথা শেষ হতেই মুরাদ বলল, কি ব্যাপার ডার্লিং, মুখ শুকনো লাগছে কেন? দেখো, তুমি চাইলে আমি তোমাকে এখনো বিয়ে করতে পারি। মুরাদের কথা শেষ না হতেই একটা ঝাঁটা এসে ওর মুখে পড়লো। আমি সহ উপস্থিত সকলেই হকচকিয়ে গেলাম। পেছনে ফিরে দেখি ভাবি, হৃদিত ভাইয়ের বউ। এখানে কি করে সে? আমাকে আরো অবাক করে দিয়ে ভাবি অন্য হাতে আরেকটা ঝাড়ু এনে মুরাদকে মারতে থাকে। মুরাদ চিল্লিয়ে ওঠে। কি হচ্ছে এসব? কে এই মহিলা? ভাবি বলেন, আমি কি সেটা বড় কথা না। তুই কোন সাহসে আমার হায়াত ভাবিকে কুপ্রস্তাব দিস? কোন সাহসে? বলেই ঝাড়ুর বাড়ি আরো বেশি করে দেওয়া শুরু করলো। আমি হাঁ করে তাকিয়ে আছি, মুরাদ চিল্লাচ্ছে। সকলে এসে থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ভাবিকে আটকাতে পারছে না। কোন রকম যান হাতে নিয়ে মুরাদ ওখান থেকে পালিয়ে যায়। মুরাদের পেছনে পেছনে আপুও যায়। তখনই হৃদিত ভাইয়া আসে, এসেই আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, আবার মুখটা সিরিয়াস করে বলে, ভাবি, আপনি বাসায় যান নাই? না, কিন্তু আপনি ওভাবে কেন হাসলেন? আর ভাবি এখানে একা কি করে এলো, তাও বোরকা পরে? ও, আসছি ডক্টর দেখাতে। আসতে তাড়াতাড়ি করে চলে এসছে, ডাক্তার যদি চলে যায় তাই। আমি একটু কাজে আটকে গেছিলাম। ও, ভাবির নামটাই তো জানা হলো না। ও, অর্ণিকা। শুনতাম না। হুম। ভাবি, আপনি এখানে যে কোনো সমস্যা? মাথায় ব্যান্ডেজটা খুলতে এসেছিলাম। ও আচ্ছা, আসুন, আমি আপনাকে ডক্টর কেবিন পর্যন্ত নিয়ে যাচ্ছি। হুম। আমি যেতে নিতেই অনেকে এসে আমায় জড়িয়ে ধরে। আমি অবাক হই। হৃদিত ভাইয়া বলেন, ও আপনাকে অনেক ভালোবাসে ভাবি, তাই ইমোশন কন্ট্রোল করতে পারে নাই। ওর সমস্যা নেই, ভাবি আসুন। ব্যান্ডেজ খুলে আমি হসপিটাল থেকে বের হলাম। আমার সাথে হৃদিত ভাইয়া আর ভাবিও আছে। ভাবি ভাইয়ার থেকে লম্বা। এ কেমন কথা? জিজ্ঞেসও করতে পারছি না যদি কিছু ভাবে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া বলল, আমার মনে হয় ভাবি, আপনার একা যাওয়া ঠিক হবে না, আমি আপনাকে রেখে আসছি। না ভাইয়া, আমি যেতে পারবো। না না, বৃদ্ধভাবিকে একা যেতে দিও না। ভাবি বলায় হৃদিত ভাই আমাকে আরো একা যেতে দিবে না এখন। বাধ্য হয়ে ভাইয়া ভাবি আমাকে বাসায় দিতে এলেন। বাসায় ঢুকতে ভাবি হোঁচট খায়, হৃদিত ভাইয়া সহ নিচে পড়ে যায়। ভাইয়া এমন ভাবে চিৎকার করে সবাই রুম থেকে বাইরে চলে আসে। মনে হয় ভাইয়ার কোমরটা ভেঙে গেছে। ছোট আম্মু বলে, এ কি রিদিত বাবা, ওঠো। কে এটা? এটা হৃদিত ভাইয়ের বউ। আমার কথায় ছোট আম্মু ভালো করে দেখলো, ততক্ষণে ওরা দুজন উঠে গিয়েছে। হৃদিত ভাইয়া পারে না, কেঁদে দেয়, মুখটা এমন করে রেখেছে। ভাবি ভাইয়াকে কানে কানে বলল, সরি জান, আমার ছিল বোরকা পরার অভ্যাস নেই তো, তাই এমন হয়েছে। আমি আর বিয়ে করব না। এ মা, ভাইয়া এসব কি বলছেন আপনি? আরো বিয়ে করবেন? কি বললে তুমি জান? আমার কথায় ভাবিও ভাইয়াকে একই প্রশ্ন করে। হৃদিত ভাইয়া উত্তর দিল না। ছোট আম্মু বলল, রিদ, এসেছো? যখন যেতে দিতেছি না, এমনিতেই বাসার সবার মন মেজাজ ভালো না, তারপর আবার তুমিও গায়েব ছিলা কাল থেকে। না মানে আন্টি, আমি বিজি হয়ে গেছিলাম। ও, থাকো এখানেই আজকে। বলেই ছোট আম্মু ভেতরে গেল। আমি ভাবিকে দেখছি কেমন যেন। ভাইয়া আবারও ভাইয়াকে ডাকেও সুর দিয়ে, জান, এভাবে। আমার ভাবনার সুতো কাটে ভাবির কথায়। আমি ভাবিকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে রুমে যাই। ফ্রি হয়ে নিচে আসতে দেখি মায়ের রুমে আলো জ্বলছে। আমি উকি দিতে দেখি ভাবি মায়ের সাথে গল্প করছে। আমি আর রুমের ভেতর গেলাম না। রুমে দেখলাম হৃদিত ভাই একাই বসে আছে। আমি ভাইয়ার পাশে গিয়ে বসলাম। ভাইয়া, আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। হুম। ভাবি বলেন। মেহমেদের সাথে মিলাপুর ডিভোর্সের পরেও কি কোনো সম্পর্ক ছিল? ভাইয়া চুপ হয়ে গেল, তাই আমি আবার জিজ্ঞেস করলাম। এবার ভাইয়া বলল, না, তবে মিলা ম্যাম বেশ কয়েকবার স্যারকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন, এমনকি স্যারের অ্যালকোহল দিয়েও স্যারের নামে বদনাম মেটাতে চাইছিলেন। তার এক নাম্বার কারণে মুরাদ মোহাম্মদকে স্যারের জায়গায় বসালো। আমি ধাক্কা খাই। মুরাদের সাথে আপুর কি এমন সম্পর্ক যে যার জন্য আপু এমন কাজ করছিল? আমি ভাইয়াকে জিজ্ঞেস করি,
তারপর তারপর তখনই ভাবি এসে উপস্থিত। ভাইয়া থেমে যায়, ভাবি এসে আমার কাঁধে মাথা রাখে। আমি ভাবিকে বলি, মুখটা দেখি ভাবি আপনার। না, আমার বক্স ঠিক হয়নি। কিন্তু তাতে কি, আমরা তো তোমার নিজের মানুষ, দেখিই না। আচ্ছা, কাল বরং ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা, আমাদের কথার মাঝে মুরাদকে নিয়ে আপু বাসায় আসে। এটা দেখে অনিকা বলে, আরে বেচারা কোমর গেছে, শয়তানি করলে এমনই হয় গো। মুরাদ রেগে কিছু বলার আগে ছোট আম্মু চলে আসে, জিজ্ঞেস করে। কি হয়েছে? অনিকা বলে, নিশ্চয়ই কোনো অকাজ করতে গিয়ে পিটানি খেয়েছে। মুরাদ রেগে বলে, কথা কম বলো। আর আম্মু, এরা এখানে কেন? আমি থাকতে বলেছি। মেহমান নাই বলে কি দিদিদের সাথে সব সম্পর্ক শেষ নাকি? কত ভালো একটা ছেলে, কিন্তু তোর কি হয়েছে? আর তুমি? মিনাপুকে দেখে বলল শেষের কথাটা। মুরাদ উত্তর দেয়, পার্টির লোকের সাথে ঝামেলা হয়েছে, তাই আসার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট করি। আর মিলা আমাকে ওইভাবে দেখে হসপিটালে নিয়ে যায়, তাই আমার সাথে বাসা বন্ধ এসেছে। ও, কি করে হলো এসব? তুই দেখে চলবি না? বস তুই, আমি পানি আনছি। ছোট আম্মু পানি আনতে যায়। এদিকে মুরাদ শাসনের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মিলাপুর সাহায্যে রুমে যায়। রাতে জানালার পাশে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বাতাস উঠেছে, ঝড় হবে মনে হচ্ছে। হুট করে কারেন্ট চলে গেল। আমি দাঁড়িয়ে থেকে জীবনের হিসেব মিলাতে ব্যস্ত। এমন সময় মনে হলো রুমে কেউ এসেছে। কে আসতে পারে? হয়তো বাতাসে দরজা বাড়ি লেগেছে। আমি সেদিকে খেয়াল না করে নিজের ভাবনায় ডুবে গেলাম। নাকি খুব তীব্র একটা স্মেল পেলাম, মেহমেদের পারফিউমের স্মেল। আমি দ্রুত পেছনে ঘুরলাম, কারো বুকের সাথে মাথা বাড়ি খেলো আমার। ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? শ্শ্, হায়াত, তুমি কি আমাকে ভুলে গেছো? আমার ভেতরে ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। অবাক কণ্ঠে উচ্চারণ করলাম, মেহমেদ। হাসির আওয়াজ পেলাম। এই আওয়াজ আমার চেন। আমি চুপ করে থাকতে পারলাম না, বলে উঠলাম, আপনি এসেছেন? কই ছিলেন আপনি? আমি জানতাম আপনি ফিরবেন। কেন তুমি এটা জানতে হায়াত? তুমি তো আমাকে ভালোবাসোনি। ভালোবাসাই কি সব? নিজেকে প্রশ্নটা করতে। আপনি আমায় কনফিউজ করবেন না। আপনি জানেন না আপনার জন্য মা কতটা অসুস্থ হয়ে গেছেন, সবাই কতটা ভেঙে পড়েছে, আপনি জানেন না মেহমেদ? জানি আমি সবটা হায়াত। তাহলে কেন লুকিয়ে আছেন? কি কারণে? কারণ আছে। তবে হায়াত, আমি আজ এসব নিয়ে কথা বলতে আসিনি। আমি তোমাকে দেখতে এসেছি। আমার এই দু চোখ যে বড়ই তৃষ্ণার্থ। মেহমেদ, আপনি শ্শ্, হায়াত, আর কত পড়বে তুমি আমায়? তোমার অবিশ্বাস, সন্দেহ আমাকে তেলে তেলে শেষ করে দেয়। তুমি কি এটা বোঝো না? আমি কোনো উত্তর দেইনি। মেহমেদ আমার দুবাহুতে হাত রেখে আবারও বললেন, হায়াত, আমি শুধু তোমাকে ভালোবেসে গিয়েছি, সে তোমাদের ফাংশনের দিন থেকে। আমি যখন বুঝতে পারি তোমাকে ছাড়া আমার চলবে না, তখন বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু তোমার বাবা মা চালাকি করেন, তারা তোমাকে সরিয়ে মিলাকে বিয়ের আসরে বাসায়। আমি ঠিক করেছিলাম বিয়ের পর একবারে আমার বউয়ের মুখ দেখব, তাই বিয়ের আগে তোমাকে দেখিনি। এটাই কাল হয়েছে। কিন্তু বিশ্বাস করো হায়াত, আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভেবে গেছি। মিলের কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। ডিভোর্সটা দেওয়ার পর আমি যদি তোমাকে ওভাবে বিয়ে না করতাম, তোমার বাবা মা আবারও কিছু একটা করে তোমাকে সরিয়ে দিতাম। আমি সেটা চাইনি। আমি তোমাকে হারানোর এতটা ভয় পাই যে আমার বুক কেঁপে ওঠে তোমার নাম অন্য কারোর মুখে শুনলে। আমি চুপ করে মেহমেদের প্রতিটা কথা অনুভব করছি। মেহমেদ আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, তুমি মানো আর না মানো, তুমি আমার হয়েই থাকবে। আমার শূন্যতা তোমাকে হ্রাস করে হায়াত। তুমি কি তাও বলবে না তুমি আমায় ভালোবাসো? আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু যা করেছে তোমাকে নিজের করে পেতে করেছে। নিজেকে আটকানো আর সম্ভব হলো না। কান্না মিশ্রিত স্বরে বললাম, আপনি সবটা ধোঁয়াশা করে রেখেছেন মেহমেদ। সবাই আপনাকে ভুল বুঝে গেছে। তারপরেও আপনি সত্যি কেন সামনে আনছেন না? কেন বলেননি আপনার সাথে হওয়া ধোকার কথা? তুমি কষ্ট পেতে, তখন পর্যন্ত তুমি জানতে ওনারা তোমার নিজের বাবা মা। আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলতাম, তুমি কোনো দিন বিশ্বাস করতে না। তাই অপেক্ষায় ছিলাম ওনারা যেদিন নিচে থেকে তোমাকে সত্যিটা বলবে। মেহমেদ, আমি ওদের কেউ না। আমার বাবা মা নেই। আমি আমি কেউ মেহমেদ আমার ঠোঁটে আঙুল রেখে আমায় থামিয়ে দিলেন। হায়াত, এই কথা মুখে আনবে না। তোমার বাবা মা আছেন, আমি আনবো তাদের তোমার সামনে। সবার সামনে তোমার পরিচয় আমি করিয়ে দেব। সত্যি বলছেন? হায়াত, আচ্ছা শোনো, কাল তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কাল মিলের জুসে এই ওষুধটা মিশিয়ে দিতে হবে। কি এটা? এটা মিশিয়ে দেওয়ার পরই বুঝবে
আচ্ছা। হুম, এবারে সব ছাড়ো, তোমাকে দেখতে দাও। কতদিন তোমাকে দেখে না। 1 মিনিট, আপনি বাসায় ঢুকলেন কি করে? কেন, তোমার সাথে? মানে? 1 মিনিট, আপনি কি অনিকা? মেহমেদ হেসে মাথা নাড়ায়। আমি বলি, আমি জানতাম আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আপনি এই মরে যাওয়ার নাটকটা কেন করলেন? কিছু সত্যি সামনে আনতে। বলে আপনি এত বড় একটা নাটক করবেন আর ইদিত ভাইয়ের বউ সাজবেন? কেন, সমস্যা কই? রেদিত বেচারা বিয়ে হয় না, আমি তাই ওর দক্ষ ঠিক করেছিলাম। কিছুদিন ওর নকল বসেছে। আমার ভীষণ হাসি পেল মেহমেদের কথায়। হায়াত, হুম। চলো এই সুন্দর ওয়েদারটা উপভোগ করি। বাইরে চলো। এত রাতে? হ্যাঁ তো, আমার সাথে তো যাচ্ছ। আচ্ছা চলুন। আস্তে আস্তে পা টিপে টিপে দুজন বাসা থেকে বের হলাম। বের হতেই আমি অবাক হলাম, বাইকের চাবি হাতে হৃদিক ভাইয়া দাঁড়িয়ে আছে। মেহমেদ গিয়ে ভাইয়ার কাছ থেকে চাবিটা নিল। ভাইয়া আমার সামনে এসে বললেন, ভাবি আমার বউকে আপনার হাতে দিলাম। আমার ভীষণ হাসি পেল। মেহমেদ বাইকে উঠতে উঠতে বললেন, তুমি এমন কে আমি জানতাম না রিদ। মেহমেদের কথায় হৃদিত ভাইয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। স্যার আপনি কিন্তু এভাবে বলতে পারেন না, আমার বউ আর্নিকা আমার ফ্রেন্ড চাই। হ্যাঁ পাবে, এখন যাও ঘুমাও, আমাকে একটু প্রেম করতে দাও। হৃদিত ভাইয়া চলে গেলেন। মেহমেদ আমাকে ইশারা করলেন বাইকে উঠে। আমি গিয়ে ওনার পেছনে বসলাম। মেহমেদ বাইক স্টার্ট দিলেন। ঝড় হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু করেছে। এমন সময় বাইকে করে দুজন এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। বেশ কিছুক্ষণ পর একটা হাইওয়েতে এসে বাইকটা থামালেন মেহমেদ। বাইক থেকে নামলেন, আমিও নামলাম। উনি গিয়ে রেলিং এর উপর বসলেন। নিচে নদী, আমি গিয়ে পাশে দাঁড়ালাম। মেহমেদ আমায় বললেন, জানো, অনেক রাত এখানে বসে কাটিয়েছে তোমার অপেক্ষায়। আমি এক পলক কোণের দিকে তাকিয়ে নিচের দিকে তাকালাম। মনে হতে লাগলো সবটা আমি শুধু একটা জায়গাতে গিয়ে বারবার ধাক্কা খেয়ে যাচ্ছি আপুর সাথে। আপুর পাশে ওনাকে ওই দিন এত ক্লোজ হয়ে দেখা। মেহমেদ হয়তো আমার মনের কথাটা বুঝলেন। তোমার কাছে আমি এই মুহূর্তে কোনো কিছু এক্সপেক্ট করছি না হায়াত। কালকের পর তুমি নিজে বুঝবে আমার ভালোবাসা, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি চমকালাম, দেরি হয়ে যাবে মানে? মানেটা বুঝবে পরে। টঙের দোকানটার পাশে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে, খাবে? কি বলতে চাইছেন উনি? আপনি কি বলতে চাইছেন দেরি হবে মানে? উনি নেমে সোজা হেঁটে টঙের দোকানের দিকে যাচ্ছেন। চাঁদের মৃদু আলোতে দেখলাম মেহমেদ ব্ল্যাক হাফ প্যান্ট সাথে টি শার্ট পরেছে। এই ফার্স্ট এমন ড্রেস আপে দেখলাম। উনি আইসক্রিম এনে আমার হাতে দিয়ে বললেন, এইভাবে তাকে কি দেখো, আমার নজর লাগবে। আমি ফিক করে হেসে ফেললাম ওনার কথা। উনি আইসক্রিম খেতে খেতে বললেন, হায়াত, আমি ঠিক করেছি আমার ছেলের নাম তোমার নামের সাথে মিলিয়ে রাখবো, আর মেয়ের নাম আমার নামের সাথে। এখন কথা হলো, নামগুলো খুঁজবো কি করে? আমার তো কোনো নামই পছন্দ হয় না। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। এটা দেখে উনি বললেন, এভাবে দেখে কি লাভ? তোমার বর অনেক রোমান্টিক, তাছাড়া মন্ত্রী আমি। আমার ফিউচার ফ্যামিলির প্ল্যান এখন থেকে না করলে পরে কাজের চাপে করা হবে না। মন চাইলো কপাল চাপড়াই। তবে আজ ভালোই লাগছে ওনার এসব আজব কথা। আসলে উনি আমার জীবনের বড় একটা অংশ হয়ে গেছেন, যা আমি চাইলেও ভুলতে পারি। মেহমেদ কথা বলছেন, আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। উনি সেটা বুঝতে পেরে বললেন, হায়াত, তুমি আমার উপর কঠিনভাবে নজর লাগাচ্ছ, আমার কিন্তু অসুখ হবে। হবে না, আপনি কথা কন্টিনিউ করেন। মেহমেদ হেসে আবার কথা শুরু করলেন। অনেক গল্প করলেন, আমিও মন খুলে কথা বলেছি আজ ওনার সাথে। এরপর আমরা বাসায় যাই। আমি রুমে যাই, আমার পেছন পেছন মেহমেদও আসেন। আমি জিজ্ঞেস করি, আপনি এখানে কেন? কেউ দেখে ফেললে? শ্শ্, কেউ দেখবে না, সবাই ঘুম। আজ আমি আমার রুমেই ঘুমাবো। সকালে কেউ জানলে? জানবে না। আর আমাকে নিয়ে ভাবছো কেন এত? যাও চেঞ্জ করে আসো, ঠান্ডা লেগে যাবে। আমি ফ্রেশ হয়ে আসতেই গিটারের টুংটাং আওয়াজ পাচ্ছিলাম। দেখি মেহমেদ গিটার বাজাচ্ছেন। আমার দেখে উনি চোখ বন্ধ করে গাওয়া শুরু করলেন, ये लम्हा जो ठहरा है मेरा है या तेरा है ये लम्हा मैं जी लूं जरा तुझ में खोया रहूं मैं मुझ में खोई रहे तू खुद से ढूंढ लेंगे फिर कभी तुझसे मिलता रहूं मैं मुझसे मिलती रहे तू खुद से हम मिलेंगे फिर कभी यहाँ फिर कभी
পুরো গানটা মেহমেদ গায়, অসাধারণ গান গায়। এত অনুভব করে গিয়েছেন যে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছে। গান গাওয়া শেষ হতেই উনি আমাকে হাত করেন, তারপর চেঞ্জ করতে চলে গেলেন। আমি জানি মেহমেদ আপনাকে ভালোবাসে, আমার মাফ করে দিন। আমি অনেক কিছু করে ফেলেছি, তারপরেও মেনে নিয়েছেন আপনি। আমি আর কষ্ট পেতে দেব না আপনাকে, সবটা ঠিক করে নেব। সকালে ঘুম ভাঙতে দেখি মেহমেদ পাশে নেই, হয়তো চলে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। ছোট আম্মু সবার জন্য কফি বানাচ্ছিল, আমি গিয়ে হেল্প করলাম। একটু পরে খাওয়ার টেবিলে সবাই উপস্থিত, সাথে দিদি ভাইয়া আর উনিও আছে। মা বলে সবাইকে বসতে। আমি আর ছোট আপু কাজ করছি। ছোট আপু এসে কফির মগগুলো থেকে একটা মগ দিল। কি রে হায়াত, কি করছিস এখানে? তোর কি এখন এখান থেকে যাওয়া উচিত না? আপুর কথায় মনে হলো মেহমেদ জ্বলে গেলে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। প্রদীপ ভাইয়া টেনে বসায় ওনাকে। আমি আপুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, অন্যের সংসারে মাথা না জমিয়ে নিজের একটা চিন্তা করো না। হায়াত, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বড় বোন। আমার হাসি পেল, হাসি মুখে বললাম, কাল অব্দি কেউ একজন বলছিল আমি পারি না, আর আজ সেই বলছে বোন। মানুষ স্বার্থপর হলে এত নিচে নামতে হয়, জানতাম না তো। কি বোঝাতে চাস তুই? তুমি যা বুঝছো সেটাই। বলেই আমি পরোটাগুলো নিয়ে টেবিলে আসলাম। সবাই খাচ্ছে, এমন সময় বাবা জিজ্ঞেস করলেন, সবাইকে দেখছি, মুরাদ কোথায়? ছোট আম্মুর বলার আগে আপু বলে দিল, ও তো ফ্রেশ হচ্ছে, একটু পরেই চলে আসবে। ছোট আম্মুর কথাটা পছন্দ হয়নি। আপুর হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল, তুমি আমার ছেলের আগে পিছে থাকবে না। আন্টি আপনি? চুপ করো মেয়ে, তোমাদের দুই বোনের ওপর আমার কোনো বিশ্বাস নেই। আপু উত্তর দিতে চেয়েছিল মনে হয়, কিন্তু সুযোগ পেল না। মুরাদ চলে এসেছে, মেহমেদ ওনার চেয়ারে বসেছেন। মুরাদ এসে এটা দেখে রাগী গলায় বললেন, উনি এই চেয়ারে কেন বসেছে? গেস্টের মতো থাকবে, এত বাড়াবাড়ি কিসের? আমার কেন যেন মনে হয় উনি রেগে আছেন। কিছু না বলে চেয়ার ছেড়ে অন্য একটা চেয়ারে গিয়ে বসেন। উনি চেয়ার ছাড়তেই মুরাদ গিয়ে বসেন ওনার চেয়ারে। এটা দেখে আমি একবার তাকালাম মেহমেদের দিকে, বুঝতে পারছি না কি মুডে আছে। মুরাদ এবার বাবাকে উদ্দেশ্য করে বলেন, বড় আব্বু, আমি ভেবেছি আমি মেহমেদ ভাইয়ের জায়গায় আজ থেকে আমি বসবো। মানে কি মুরাদ? আমার ছেলেটা নেই, 7 দিনও হয়নি, তুমি এসব কি বলছো? মায়ের কথা মুরাদ শান্ত স্বরে বললেন, দেখো বড় আম্মু, বাইশের পথটা তো এভাবে ছেড়ে রাখা উচিত না। আমি যেহেতু আছি, তাহলে আমি ওই পথটা নেই। না, আমি দেখব আমার ছেলে হয়ে সবটা। তো এখনই অন্য কাকুর জায়গায় বসাতে পারবো না। বাবার কথায় মুরাদ টেবিলে জোরে জোরে একটা বাড়ি দিয়ে উঠে দাঁড়ায়। তোমরা আমার কথা মানো আর না মানো, এটাই ফাইনাল যে আমি ভাইয়ের পথটা নেব, আর সেটা আজই হই। আর এর জন্য আজ সন্ধ্যায় ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে, তোমরা চাইলে আসতে পারো। বলেই মুরাদ বেরিয়ে যায়। বাবা রেগে যান। এত সাহস মুরাদের হয় কি করে? ও কি ভুলে গেছে ও কার সাথে এভাবে কথা বলে গেল? ছোট আম্মু বলে, মুরাদ এমন ভাবে পাল্টে গেল কি করে? কি সব যে হচ্ছে বাড়িতে? আমার ছেলেটা বলেই ভেতরে চলে গেল। সন্ধ্যায় সব আয়োজন শেষ, গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। মেহমেদকে দেখিনি সেই সকালের পর। প্রদীপ ভাইয়ের সাথে কোথাও একটা বেরিয়েছে, এখনো আসছে না। আমি মায়ের রুমের সামনে দিয়ে আসতে নিতেই মা আমায় ডাক দিলেন। হায়াত, ভেতরে গেলাম আমি। আজ যা হচ্ছে সব কিছুর জন্য তুমি দায়ী। যদি তুমি আমার ছেলের জীবন থেকে ওই দিন ওভাবে না যেতে, তাহলে আমার ছেলে আমাদের মধ্যে থাকতো। মুরাদ এমনটা করতে পারতো না। আমি কিছু বলতে পারলাম না, কিভাবেই বা কি বলবো। মা যে কিছু শোনার অবস্থায় নেই। আমি শুধু এইটুকু বললাম, বিশ্বাস রাখুন মা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। বলেই আমি চলে এলাম। পার্টি শুরু হয়ে গেছে। রুমের ভেতর থেকে গানের আওয়াজ পাচ্ছি। পার্টি হচ্ছে বাগানে। বাবা, মা, দিশা আপু, হিরণ ভাইয়া সকালে ড্রয়িং রুমে বসে আছেন। তখন এই ছোট বাবা আসেন। বাবার সামনে দাঁড়িয়ে রিকোয়েস্ট করেন পার্টিতে যেতে। মুরাদের ব্যবহারের জন্য মাফও চান। বাবার হাজে মা কিছুতেই যাবে না বলেন। তাই বাবা আর মাকে জোর করলেন না দিশা আপু আমাকে আর হিরণ ভাইয়াকে দিতে। ছোট মতো আরো আগে পার্টিতে গেছে। আমরা যেতেই দেখি সব পলিটিক্যাল লোকজন। বাবাকে সবাই চেনে, সবাই বাবাকে জিজ্ঞেস করছে মুরাদকে কেন মেহমেদের জায়গায় বসাচ্ছে। কেউ এখনো জানে না মেহমেদের ব্যক্তিত্ব। বাবা কথাটা ঘুরিয়ে অন্য প্রশ্ন করলেন, আমার এসব ভালো লাগছে না। মেহমেদের ফোনে কয়েকবার কল করলাম, ধরছে না। গেলটা কই? হৃদিত ভাইয়াও নেই এখানে। এদের কেউ ফোন ধরছে না। পাগল হয়ে গেল নাকি? সবাই গায়েব হয়ে গেছে কেন আজব? ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি আপু মুরাদের হাত ধরে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে।
আমার ঘৃণা কাজ করে এখন নীলা আপুর উপর। আজ তা বেড়ে গেল আর। কত বড় বড় মিথ্যে আমায় বলেছিল সে। ঠিক মুরাদ অ্যানাউন্সমেন্ট করতেই আসছিল যে কাল থেকে ও মেহমেদের জায়গা করবে, তখনই মিলা আপু মুরাদকে ডেকে সাইডে নিয়ে যায়। গম্ভীর মুখে মুরাদ আসে। আপু এসে মাইক হাতে নিয়ে বলে, আপনাদের সামনে আজ আমি কিছু জিনিস দেখাবো। মুরাদ আমাদের সমাজের জন্য কতটা করে গেছে তার ছোট্ট একটা নমুনাই বলতে পারেন। বলেই আপু সরে গেল সামনে থেকে। সব লাইট অফ হলো, মনিটর সামনে আলো জ্বলে উঠলো। আশ্চর্যভাবে মেহমেদ দাঁড়িয়ে মনিটরের সামনে। যদি মাস্ক পরা তবে আমার চিন্তা অসুবিধা হয়নি। মেহমেদ একটু সরে যেতে ভিডিও ওপেন হলো। তাতে দেখা যাচ্ছে মুরাদ কিছু লোককে টাকা দিচ্ছে আর বলছে, মেহমেদ আজ রাতেই বাইরে বাইরে ঘুরবে পাগলের মতো, তখন পেছন থেকে ধাক্কা দিবে ওর গাড়িটাকে। কতগুলো লোক গুন্ডা মতো দেখতে মুরাদের কথায় মাথা নাড়িয়ে চলে গেল। তারপর দেখানো হলো ফাঁকা রোডে একটা না অনেকগুলো ক্যামেরার ফুটেজ, মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরার। মেহমেদের গাড়ির পেছনে দুটো ট্রাক ভয়ানকভাবে পড়েছে, যে কোনো মুহূর্তে ধাক্কা দিবে। মেহমেদ নিজের বুদ্ধি দিয়ে এমন ভাবে ড্রাইভ করছে যে একটু জোরে বেঁচে যাচ্ছে। এমন হতে হতে একসময় গাড়িগুলো একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে। তারপরে একটা ট্রাক ছিটকে বেরিয়ে আসে। কি ভয়ানক ভাবে অ্যাক্সিডেন্টটা হয়, আমার বুকে কেঁপে উঠেছে। উপস্থিত সকলেরই একই অবস্থা। গাড়ি উল্টে একজনের রক্তাক্ত হাত বেরিয়ে বেরিয়ে আসে বাইরে। কয়েক মিনিটের ব্যবধানে সেখানে আরো একটা গাড়ি এসে থামে। সেটা থেকে বেরিয়ে আসে মুরাদ। এসে সেই গাড়ি থেকে বেরিয়ে আসা হাতটার দিকে তাকিয়ে বিভৎস হাসি দেয়। মনিটর অফ হয়ে যায়। উপস্থিত সকলের মতো মুরাদ নিজেও অবাক হয়ে গেছে। তবে এবার লাইট জ্বলে ওঠার পর আমি আরো এক দফা অবাক হই। ওসমান আর মেহমেদ একসাথে দাঁড়িয়ে আছে এটা দেখে। মেহমেদকে দেখে মুরাদ ভূত দেখার মতো করে চমকে ওঠে। মেহমেদ আসে মুরাদের পিঠে হাত রেখে বলে, কি অবস্থা মেরা ভাই, দিনকাল ভালো যাচ্ছে? মুরাদ ঢোক গিলল। মেহমেদ এবার সকলের মাঝে দাঁড়িয়ে বলে, আপনারা সকলে হয়তো জানেন আমার কথা, কিন্তু আমি যে মারা গেছি এটা জানতেন না। জানবেন কিভাবে? জানলে তো মোরাদের মন্ত্র হতে দেরি হতো। ওর সেই দেরিটা সহ্য হয়নি, তাই এটা গোপন রেখেছে। নাটক সাজিয়েছে, আমি পদত্যাগ করেছি। এ বলেই থামে মেহমেদ। সকলে ঘৃণার চোখে মুরাদের দিকে তাকায়। এবার ওসমান বলে, আপনাদের যতটুকু জানানো ছিল জানানো হয়েছে। আমি আশা করব আপনারা আমাদের মনের অবস্থা বুঝে আমাদের একা ছেড়ে দেবেন। ওসমান কথাটা বলার কয়েক সেকেন্ড পরেই পুরো গার্ডেন খালি হয়ে যায়। এবার মেহমেদ বলে, মোরাদ, তোর প্ল্যানটা সেই ছিল। আমাকে এমন ভাবে সরাবি যাতে কেউ তোর উপর সন্দেহ করতে না পারে। আর ঠিক সেই জন্য তুই বিয়ের পর থেকে আমার মনে হায়াত নিয়ে সন্দেহ তৈরি করতে চেয়েছিস। কখনো তোর আর ওর হাত ধরা ছবি দেখিয়ে, আবার কখনো অচেনা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলেছিস তোদের মাঝে অনেক গভীর সম্পর্ক রয়েছে। তার প্রমাণস্বরূপ ভয়েস চেঞ্জার দিয়ে হায়াত আর তোর কথা রেকর্ড করে পাঠিয়েছিস। কিন্তু আমি এক বিন্দু বিশ্বাস করিনি। তাই তুই বাধ্য হলেই মিলার সাথে হাত মেলাতে। মিলে এমনিতে প্রতিশোধ নিতে চাচ্ছিল হায়াতের উপর। সেখানে তোকে হেল্প করে আমার থেকে হায়াতকে সরানো ওর কাছে ছিল সোনায় সোহাগা। এটুকু বলে থামলো মেহমেদ। আমিও অবাক হতেও ভুলে গিয়েছি এগুলো শুনে। মেহমেদ আবারও বলতে শুরু করেন, তোরা দুজন মিলে হায়াতকে ভুল বোঝাতে শুরু করিস, কিন্তু দোটানে ভোগে। তাই বারবার তোদের প্ল্যান ফ্লপ হতে শুরু করে। তাই আমরা যেদিন চট্টগ্রাম যাই তুই আমাদের ফলো করিস। আমাদের পিছিয়ে পিছিয়ে যাস, আমাদের পিছিয়ে পিছিয়ে যাস, আমাদের পিছিয়ে পিছিয়ে যাস। ওখানে কিন্তু সুযোগ পাচ্ছিল কিছু করার। আসলে আমি দেইনি সুযোগ। কিন্তু পার্টির দিন মিলা চলে আসে ডান্স ফ্লোরে। ওই দিন আমার ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিলে, তাই আমার নেশা হয়ে যায়। মিলাকে হায়াত ভেবে ডান্স করতে শুরু করে। এটাই কাল হয়ে যায়। হায়াত মনে করে আমি মিলাকে ভালোবাসি, কারণ এর আগেও একদিন একটা রিসোর্টে ও আমাদের একসাথে দেখেছিল। সেখানে আমি আর মিলা ছিলাম সত্যি, কিন্তু তুইও ছিলি। তুই আমার মতো ড্রেস পরে এমনভাবে মিলাকে জড়িয়ে ধরে অভিনয় করিস যে হায়াত ভাবতে থাকে ওটা আসলেই আমি। কিন্তু ও যখন এটা দেখে এসে দিয়াকে বলে দিয়া বিশ্বাস করে না, তখন ওরা আবার যায়। তখন আমি দিয়েছিলাম, ওখানে মিটিং ছিল, সেটা শেষ করে কিছু কাজ ছিল ডিভোর্সের বিষয়। সেই বিষয়ে কথা বলে বের হওয়ার সময় ওরা আমাদের একসাথে দেখে। তাই ওই দিন পার্টির ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয় হায়াত। আর নেশাটা একটু কাটার পরই আমি যখন দেখি ওটা হায়াত নয় মিলা, আমি দ্রুত ওখান থেকে বেরিয়ে হায়াতকে খুঁজতে শুরু করি। ঠিক সেই সময় আমার পেছনে দুটো গাড়ি পড়ে, আর তার মধ্যে ওসমানের ফোন আসে। থামে মেহমেদ। ওসমান বলতে শুরু করে, মেহমেদ আর আমি ভার্সিটি লাইফের ফ্রেন্ড, কিন্তু পড়াশোনা শেষ করে আসার পর আমাদের যোগাযোগ কমে যায়। নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ি।
একদিন মেহমেদ নিজে আমাকে ফোন করে আমাদের কথা শুরু হয়। আমি ওকে বলি চট্টগ্রাম আসতে। অনেকবার বলার পরেও রাজি হয়। ও আমাকে হায়াত আর ওর বিয়ের ছবি দেখিয়েছিল। আর তাই পার্টির ওই দিন রাতে আমি যখন হায়াতকে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে দেখি, আমি দ্রুত মেহমেদকে ফোন দিই। মেহমেদ আমাকে জানে দুটো গাড়ি ওর পিছনে পড়েছে। আমি ওকে বলি ট্যানেল পর্যন্ত যেতে, কেননা ট্যানেল অন্ধকার। আর তাই ওকে বলি ট্যানেলের ভেতর যেতেই গাড়ি থেকে লাফ দিতে। ও তাই করে। এতে অবশ্য ও অনেক ব্যথাও পায়, কিন্তু আল্লাহর রহমে বেঁচে যায়। ওই দিন মেহমেদের জায়গায় যে মারা যায় সে হলো ড্রাইভার। এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয় যে ওই মুহূর্তে বোঝা মুশকিল ছিল যে না ওটাকে। এটারই সুযোগ নিই আমরা মেহমেদের জামা ওকে পরিয়ে দেয়। আর ওই দিন মেহমেদ বেঁচে আছে হসপিটালে, এটা শুনে মুরাদ মাঝরাতে ছুটে যায় হসপিটাল। স্যালাইনে বিষ মিশিয়ে দেয়, কিন্তু মেহমেদের জায়গায় মরে যায় ড্রাইভার। থামে ওসমান, আমার চোখে পানি। ছোট মুখ ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে মুরাদের দিকে। মেহমেদ মুরাদের সামনে যায়, কাঁধে হাত রেখে বলে, কিন্তু এতেও থেমে যায়নি মুরাদ। মুরাদের পরবর্তী প্ল্যান ছিল আমার জায়গা দখল করে হায়াতকে বিয়ে করা। মেহমেদের কথা শেষ হতে মুরাদ ফোঁস করে ওঠে। অনেক হয়েছে, যা করেছি বেশ করেছি, আমার অধিকার পেতে করেছি। আমি সবসময় দ্বিতীয়তে থাকতাম। মেহমেদ ভাই সব কিছুতেই আগে ছিল। এখন কি রাজনীতির বিষয়েও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু হায়াত ওকে ভালো লাগে আর ওকেও ভাই আমার থেকে কেড়ে নেয়। আর কত স্যাক্রিফাইস করব? তাই এবার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্তই নেই। হায়াতকে আমি এখনো আর বলতে পারলো না মুরাদ। মেহমেদ খুশিতে ছিটকে গিয়ে দূরে পড়ে মুরাদ। হিংস্র পশুর মতো মেহমেদকে আঘাত করতে যেতে ছোট আম্মু সামনে গিয়ে দাঁড়ায়। মুরাদ, তুই কেন করলি এমন? আমি সবসময় তোর বাবার সাথে লড়াই করে গেছি তোকে মন্ত্রী বানাতে, কিন্তু আজ যা তুই করলি তাতে আমার মনে হয় আমার শিক্ষায় ভুল আছে। নিজের ভাবির দিকে কুনজর দিয়েছিস তুই। ছি! আম্মু, তুমি ওদের জন্য আমাদের কথা শোনাচ্ছ? আর এই হায়াত আম্মু, ও বাহিরের মেয়ে, ওর বাবা মার পরিচয় তো নাই। ওর ভাগ্য এই বাড়ির বউ হতে পেরেছিল, না হলে তো এখনো মেহমেদ মুরাদের পায়ে শুট করে। মুরাদ নিচে বসে পড়ে। মেহমেদ সামনে গিয়ে দাঁড়ায় মুরাদের। অনেক হচ্ছে ভাই আমার। তোকে কখনো কাজিন ভাই হিসেবে দেখি না আমি, নিজের ভাই ভেবেছি। কিন্তু কথায় আছে না, আপন জনই হয় নিজের বড় শত্রু। আজ তার প্রমাণ পেয়ে গেলাম। একটু থেমে আবারও বলে, ওকে, ওকে তুই বাইরের মেয়ে বলিস কিভাবে? মেহমেদ যতদিন আছে ততদিন মেহমেদ একে যথেষ্ট হায়াতকে আঁকলে রাখার জন্য। এই দুনিয়ার মানুষদের থেকে অন্য কাউকে প্রয়োজন নেই। মেহমেদ মুরাদকে মারতে থাকলে ওসমান এসে আটকায়। মেহমেদকে শান্ত করার চেষ্টা করে বলে, মেহমেদ শান্ত হ, ওকে শাস্তি পুলিশ দেবে। খুন করেছে ও, ওর শাস্তি ও পাবে। নিজেকে সামলা। আমার হায়াতকে নিয়ে বাজে কথা বলেছে, ওর সাহস হয় কি করে? যাকে আমি আগলে রাখি তার সম্পর্কে কথার বিষাক্ত তীর ছড়েছ, প্রতিটা মুহূর্তে আঘাত দিয়েছে। ওর শাস্তি আমি দেব। মেহমেদকে সামলানো অসম্ভব হয়ে যায়। ওসমান কোনো রকম সামলায় মেহমেদকে। মেহমেদ কাউকে ফোন করে। একটু পরে দুজন মানুষ আসেন। আশ্চর্য ব্যাপার, তাদের মধ্যে একজন মানুষ পুরোটাই আমার মতো দেখতে। এটা কি করে সম্ভব? আমার ভাবনাগুলো মিলিয়ে গেল মেহমেদের বলা একটা কথায়। হায়াত, এনারা তোমার আসল বাবা মা, নীলা আন্টি আর ফয়সাল আঙ্কেল। আমার পা আটকে গেল। আমার সব নিউরনগুলো থমকে গিয়েছে। আমি ওনাদের দিকে তাকিয়ে আছি। তখনই মহিলাটা এসে আমায় জড়িয়ে ধরল। আমি রিয়াক্ট করতেও যেন ভুলে গেছি। আমার সেই ছোট্ট মাটা কত বড় হয়ে গেছে। ফয়সাল, দেখো একবার। উনি আমার সারা মুখে আদর দিয়ে দিচ্ছেন। আমি ওনার মুখের দিকে শুধু তাকিয়ে আছি। ওনার শরীর থেকে মা একটা গন্ধ আসছে। আমার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে বারবার। উনি এবার আমায় বললেন, আমাকে মা বলে ডাকবে? আমি চুপ। আমায় চুপ থাকতে দেখে উনি অস্থির হয়ে হয়তো মা একেই বলে। হায়াত মা আমার, কি হয়েছে? মা বলে একবার ডাক না প্লিজ। আমাকে ফেলে কেন দিয়েছি? আমি এমন প্রশ্ন করবো, হয়তো সেটা ওনারা আশা করে অবাক হয়েছিলেন। উনি কান্নায় ভেঙে পড়েন। বাবা এসে ওনাকে সামলে বলতে শুরু করেন, আসলে আমার মা নাতির খুব শখ ছিল। তিনি ভাবতেন প্রথম সন্তান যদি ছেলে না হয় তাহলে আমাদের সংসারে ক্ষতি হবে। আর নীলার প্রেগনেন্সিতে কিছু সমস্যা ছিল, তাই ডক্টর বলেছিল সেকেন্ড বেবি নাও হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকলেও আমার মায়ের ছিল। তোমার জন্মের দিন রাতে সবাই যখন ঘুমিয়েছিল, আমার মা তোমাকে নিয়ে গিয়ে হসপিটালের পেছনে গলির ডাস্টবিনে ফেলে আসে। তার ভাবনায় এটাই ছিল, নাতি না হলে নাতনিও থাকবে না। ওই দিন তোমাকে ফেলে রেখে আসার পথে এক অ্যাক্সিডেন্ট করে মা চলে যায়। একদিকে তোমার নিখোঁজ হওয়া, অন্যদিকে মায়ের চলে যাওয়া।
আমরা ভেঙে পড়ি ভীষণ। তোমার মা যে কোনো মেয়ে বাবু দেখলে তুমি ভেবে গিয়ে কোলে নিত। আমরা তোমাকে অনেক খুশি কিন্তু পাইনি, কারণ তার আগেই তোমার পালিত বাবা তোমাকে নিয়ে গিয়েছিল। আমাদের মাফ করে দিও মা, আমরা তোমার বাবা মা হওয়ার পরও তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। একটু থেমে আবারও বলেন, আজ থেকে 17 দিন আগে আমার কাছে আসে হৃদিত নামের একটি ছেলে, জানতে চায় আমার হারানো মেয়ে সম্পর্কে। তার কাছে নাকি তোমার সন্তান আছে। আমি বিশ্বাস করিনি, তারপরেও তোমার ছবি দেখায়, অবিকল তোমার মায়ের মতো দেখতে তুমি। আমার খুশির সীমা ছিল সেদিন। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যা আসার জন্য হৃদিত না করে আজ আসতে হল বলে। আমি পাথর হয়ে গেছি যেন, কোনো ইমোশন কাজ করছে না, আমার মাথা লন্ডভন্ড হয়ে আছে, ভন করছে। মেহমেদ হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছে, আমার পাশে এসে দাঁড়িয়ে এক হাত দিয়ে আমায় আগলে নিলেন, তারপর বললেন, ওই সবটা জেনেছিলাম আগে মিলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে। তখন থেকে ওনাদের খুঁজতে শুরু করি। ওই ডাস্টবিনের আশেপাশে যত এলাকা আছে সবখানে খোঁজ নেই। অবশেষে ওনাদের পাই। আমার ডিএনএ টেস্টও করিয়েছে, রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে হায়াত ওনাদের মেয়ে। কথাটা বলেই মেহমেদ রিপোর্টটা আমার হাতে দিলেন। আমার অবস্থা কি আমি বলে বোঝাতে পারছি না, ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এমন অনুভূতির কারণ অজানা আমার কাছে। আমি হয়তো এইসব নিতে পারছি না। আমি চুপ করে আছি দেখে উনি আবার আমার সামনে এসে বলেন, মায়ের বুকে আসবি না? আমাকে মাফ করে দে মা, আমি খারাপ মা, তোকে আগলে রাখতে পারিনি। আয় না মা, আমার কলিজা তুই। আমি আর পারলাম না ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। মা বলে ডাকটা একবার। না কথাটা শুনেই সবাই পেছনে ঘুরলাম। মা, আমি ওর, আপনাকে বরং আম্মু ডাকো। আমার মেয়ে নাই, ওই আমার মেয়ে হয়েছিল আছে। আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও হায়াত। মা দাঁড়িয়ে আছেন, মেহমেদের সামনে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মায়েরা কখনো মাফ চায় না মা, আপনার জায়গায় ঠিক ছিলেন আপনি। মা এসে আমার পাশে বসলেন। আজ নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, নিজের পাশে দুটো মাকে পেয়েছি আমি। নিজের মাকে তো পেয়েছি আজ, কিন্তু শাশুড়ি মা সেও যে মায়ের মতোই সেটা আমি ওনাকে না দেখে বুঝতাম না। আমাদের তিনজনকে দেখে হৃদিত ভাইয়া মেহমেদের কানে কানে গিয়ে বললেন, স্যার আপনার ভালোবাসা তো ভাগ হয়ে গেল। মেহমেদ সরু চোখে তাকায়, হৃদিত ভাইয়া থতমত খেয়ে যায়। ইমোশনাল মোমেন্ট বলে তোমাকে কিছু বললাম না, কবে বলেছিলাম বিয়ে করো, মাথায় বুদ্ধি হবে। তুমি তো আমার কথায় কানে দিলে না। হৃদিত ভাইয়া সোজা থেকে 3 কদম দূরে গেল ওনার থেকে। এবার মেহমেদ বললেন, এবার এই বদমাইশের শাস্তি পাওয়ার পালা। অফিসার। তখনই কতগুলো পুলিশের লোক এলো। মেহমেদ ইশারা করতেই ওনারা মিলাপু আর মুরাদকে নিয়ে গেল। মিলাপু ঘোরের মধ্যে ছিল বলে এসবের কিছুই ভালো করে বোঝে। পুলিশ নিয়ে যাওয়ার পর আমি মেহমেদের সামনে যেতেই উনি উল্টো দিক হয়ে মাকে বলেন, আম্মু, তুমি তো টিভিতে সবটাই দেখেছ, সব কনফিউশনও ক্লিয়ার। আমার রেস্ট প্রয়োজন, আমি রুমে যাচ্ছি। বলেই হনহন করে চলে যান কি। সবাই একে একে ভিতর যায়। দাঁড়িয়ে আছি আমি আর ওসমান আমায় বলেন, হায়াত একটা কথা জানো, আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম তার দিকে। যারা অসম্ভব ভালোবাসে তারা অসম্ভব অভিমান করতে পারে। তাই আমি বলবো অভিমানকে শুরুতে মিটিয়ে নাও, নাহলে পরে দূরত্ব তৈরি হবে। ওসমান চলে যায়, আমিও ভিতরে যাই বাসার। রুমে গিয়ে দেখি উনি রেডি হচ্ছেন। আমি কিছু বলার আগে বাইরে গেলে বাড়ি ফেরেন মাঝ রাতে। আমি ওনার জন্য খাবার টেবিলে ওয়েট করছিলাম। উনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দেন। আমার ঘুম ভাঙে। উনি বলেন, চেঞ্জ করে আসছি। উনি যেতেই আম্মু এসে পাশে বসে। কিরে মা, তুই এখনো জেগে আছিস যে? ওনার জন্য। মানে এই ছেলের জন্য তুই জেগে থাকবি কেন? আমার কথা অবাক হলাম। তাহলে কি আম্মু জানে না আমি ওনার বউ? তুমি জানো না? না তো, কি জানবো? উনি আমার। কি? কেউ তোর? আমি চুপ। থামলি কেন? কিছু না, তুমি যাও ঘুমাও। যাবো, তুইও চল। তো কোনো কিন্তু না, চল তো ঘুমাবি। আম্মু আমাকে নিয়ে গেল। আমি রুমে যেতে মেহমেদ এলেন। উনি কি আমাদের কথা শুনে ফেললো? কিছু বুঝতে পারছি না। ওই দিন রাতে মায়ের কাছে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই দেখি আম্মু আর মা গল্প করছে। আমি গিয়ে ওদের পাশে বসতেই আম্মু মাকে বললেন, এবার আমি একটা জিনিস বলতে চাই। আম্মুর কথায় মা স্বাভাবিকভাবেই বললেন, জি বলেন। আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে চাই ভাবি, প্লিজ না করবেন না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেহমেদ তো এখনো উঠেনি, ও উঠুক তারপর না হয়। মেহমানদের সাথে আমার মেয়ের কি সম্পর্ক ভাবি? আম্মুর এমন একটা কথা শুনে মা অবাক হলেন। আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করলাম।
দেখুন ভাবি, আমি একটা কথা বলি, আপনি হয়তো জানেন না, মেহমত হায়াতের আমাকে পুরোটা বলতে না দিয়ে বাবা এসে বললেন, আমাদের যেতে হবে। হায়াত মামনি, তুমি কি যাবে? বাবার কথায় আম্মু বলল, যাবে না কেন? আমার মেয়ে এবার নিজের বাড়ি যাবে। হ্যাঁ তাই তো, তুমি যাও, সবটা গুছিয়ে নাও। বাবার কথায় আম্মু গেল ব্যাগ গুছিয়ে নিতে। বাবা মায়ের সামনে দাঁড়ালেন, এবার হাত জোর করে বললেন, আমি জানি আপনি হয়তো অবাক হয়েছেন আমি আপনাকে আটকানোতে। আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, তাই ব্রেন ক্যান্সার। ওকে যদি বলি হায়াত বিবাহিত তাহলে ও বিস্মিত হবে, এতে ওর ব্রেনে চাপ পড়তে পারে। আমি চাই না এমনটা হোক। বাবার কথায় মা অনেকটা নরম হয়েই বললেন, আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনি ভাবিকে ভালো করে একসময় সময় নিয়ে বুঝিয়ে বলবেন সবটা। হ্যাঁ অবশ্যই। তবে যান, হায়াতকে নিয়ে যান। বাবা খুশি হলেন। সবাই খাওয়া দাওয়া করে আমাদের বিদায় দিল। মেহমেদ এখনো ওঠেনি। আম্মুর জন্য একবার যেতেও পারলাম না আমার। না জানি মেহমেদ কতটা রেগে আছে। আমি আসার আগে মাকে বলে এলাম, মা মেহমেদের মনের অবস্থা জানি না, কাল রাতে রাগারাগি মুডে ছিল সে। সে কি, কেন? জানি না, হয়তো আমার কোনো কাজে রাগ করেছে। তুমি চিন্তা করো না মা, আমি ওকে সবটা বুঝিয়ে দেব। তুমি যাও বাবা, মাকে পেয়েছো এতদিন পর, ঘুরে এসো। আমি সবাইকে বিদায় দিয়ে চলে এলাম। ছোট মার মন খারাপ হলেও সেভাবে প্রকাশ করছে। আমি আসার আগে বলে এলাম নিজের মনকে ঠিক করতে। দিয়াপুকেও বলেছে ছোট আম্মুর সাথে সাথে থাকতে। বাবা মায়ের সাথে আমার বাসায় এলাম। ভাবতেই অবাক লাগছে, আমিও বাবা মা পেয়েছি। বাসার ভেতরে গেলাম, পুরো বাসাটা ঘুরে দেখলাম। বাবা মা ব্যস্ত হয়ে পড়েছেন আমাকে। আমার চোখে পানি এসে গেছে। আম্মু আমাকে ডেকে সোফায় বসালো, পায়েসের বাটি এনে সামনে ধরলো। আমি বানিয়েছি মা, খেয়ে বল কেমন হয়েছে, হা কর। আমি খাচ্ছি এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর স্বরে বলা হয়, কোথায় তুমি হায়াত? আমাকে না বলে তুমি যাওয়ার সাহস পাও কই থেকে? আমি ওর হাজব্যান্ড, তুমি কি ভুলে গেছো? আমার পারমিশন ছাড়া কোথাও যাওয়া তোমার নিষেধ। 2 মিনিটের মধ্যে রেডি হও, আমি আসছি। বলেই ফোনটা কেটে দেয় মেয়ে। আমার কলিজার পানি শুকিয়ে গেছে। এখন কি করব আমি? আমাকে ঘাবড়ে যেতে দেখে আম্মু জিজ্ঞেস করে, কি হয়েছে মা? না আম্মু, কিছু হয়নি। কিছু নিয়ে চিন্তিত লাগছে। আমি ফ্রেশ হব। হ্যাঁ, আমি রুমে যাচ্ছি, চল। আম্মু আমাকে রুমে রেখে চলে গেল। আমি সাথে সাথে ফোন হাতে নিয়ে মেহমেদের নাম্বার ডায়াল করলাম। ও মা, ফোন ধরছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। তখনই নিচে মেহমেদের গলার আওয়াজ শুনতে পেলাম। নিচে যেতেই দেখি মেহমেদ আম্মুর মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে মেহমেদ আম্মুকে জিজ্ঞেস করেন, আপনাকে হাত কিছু বলেনি? কি বলবে বাবা? আমি ওর কে হই? না তো, কে হও? মেহমেদ যেন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেলেন। আমার দিকে এক পলক তাকালেন, চোখে মুখে রাগ অভিমান স্পষ্ট। মেহমেদ চলে গেলেন, পিছু পিছু আমিও গেলাম ওনাকে ডাকতে ডাকতে। উনি আমাকে গাড়ির সাথে চেপে দিলেন। আমি সব সহ্য করতে পারি হায়াত, তোমার রাগ, জেদ, অভিমান সব, কিন্তু আজ যা করেছো এটা আমি সহ্য করব না। তোমার মা বাবাকে আমি এনে দিয়েছিলাম, ওদের সামনে আমার পরিচয়টা তুমি দিতে পারছো না? বাহ হায়াত, বাহ। একটু থেমে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আজ এই মুহূর্ত থেকে মেহমেদ অর্ণব হায়াত নামের কাউকে চেনে না। আজ আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাকে কখনো ভালোই বাসনি, আর না ভালোবাসার চেষ্টা করেছো। আমি তোমার থেকে এটা আশা করিনি হায়াত, আশা করিনি এটা। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। গাড়ি নিয়ে চলে গেলেন। আমার প্রচুর মন খারাপ হলো। আম্মু আমার পাশে এসে বলল, ছেলেটা রেগে গেল কেন? আম্মু আমাকে কিছু বলতে না দিয়ে আম্মু বলতে লাগলো, ছেলেটাকে ভালো ভাবলাম আর ও এমন করলো। আমি গিয়ে আজই ওর মায়ের কাছে বিচার দিব। একদম এমনটা করা উচিত না। তুই ছিলি ওদের বাসায় এতদিন, অনেক কৃতজ্ঞ আমি তার জন্য, কিন্তু তাই বলে এমন ব্যবহার করবে? আমি দেখেছি তোকে গাড়ির সাথে কিভাবে। যাই হোক, আমি এখনই ফোন করব ওর মাকে। বলেই আম্মু ফোন হাতে নিতেই আমি বললাম, আম্মু মেহমেদ আমার হাজবেন্ড হয়। আমার কথায় আম্মু ভীষণ অবাক হলো। আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি, এটা তুই আমাকে আগে বলিসনি কেন? আসলে আমি ভয় পেয়েছিলাম আম্মু। বাবা বলছিল তোমাকে বললে তোমার মাথায় চাপ পড়বে। তার জন্য এত বড় একটা সত্যি তুই আমার থেকে লুকাবি? বিয়ে কোনো ছেলে খেলা না মা, আমি ভাবতে পারছি না। আম্মু সরি। আমাকে না, সরি, তোর মেহমেদকে বলা উচিত। ছেলেটাকে অযথা কতগুলো কথা শুনিয়েছি আমি। বিবাহিত তুই এটা আমাকে বললে কি হতো? তোর বাবা বললো আর তুই মেনে নিলি?
এত বোকা কেন তুই আয়াত? এই দুনিয়াতে তোর সব থেকে বেশি কাছের আপন মানুষ বলতে শুধু মেহমেদ। আমরা তো আছিলাম, আজ আমরা তোকে পেয়েছি ওর জন্যই। ও তোর সুখের জন্য সব করতে পারে, আর তুই ওকে স্বামী বলে পরিচয়টা দিতে পারলি না। ছি আয়াত, আমি এটা আশা করিনি। কথাগুলো বলে আম্মু আর দাঁড়ালো না, চলে গেল বাসার ভেতর। আমি সত্যি অনেক বড় বোকামো করেছি। আমি কিভাবে বারবার একটা মানুষকে এভাবে কষ্ট দিতে পারি? আমি বাসার ভেতর গিয়ে আম্মুকে বললাম, আম্মু আমি বাসায় যাব। কোন বাসায়? আমার বাসায়, মেহমেদের বাসায়। যাও, তুমি একা না, আমিও যাব, চলো। আমি সম্মতি দিলাম। আম্মু আর আমি দুজন চৌধুরী মেনশন পৌঁছাতেই আমি ছুটে বাসার ভেতর গেলাম। মা আমার দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি হায়াত, কি হয়েছে? এভাবে এলে যে? মা উনি কোথায়? মেহমেদ তো বাসায় আসে নাই, সকালে বের হয়ে গেছে। মা আপনি একবার ফোনে ওনাকে ফোন দিন না। কি হয়েছে বলবি তো? বলছি আগে আপনি ফোন দিন। মা ফোন দিলেন ওনাকে, উনি ধরলেন না। দ্বিতীয়বারের সময় ধরেই মাকে বললেন। আম্মু, আমি কাজে আছি, রাতে বাসায় ফিরবো। মা রাগী গলায় বললেন, রাত হবে মানে কি মেহমেদ? তুমি তো না খেয়েই চলে গেছো। খেয়ে নেব, চিন্তা করো না। তুমি আমার চিন্তার কারণ বুঝবে না। হায়াত এসেছে, নাও কথা বলো। এরপর উনি যা বললেন তা শুনে মা চিৎকার করে ওঠেন। মেহমেদ, কি বলছো নিজে জানো? কিসের ভিত্তিতে তুমি বিয়ে ভাঙতে চাও? প্রত্যুত্তরে মেহমেদ শুধু বলেন, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, রাখছে। এই বলে ফোনটা কেটে দেয়। মা আমার দিকে তাকায়। তখন আমি বলি সকালে যা যা হয়েছে সবটা শুনে মা বলেন, হায়াত তুমি ভুল করেছো। এবার মেহমেদের উপর কথা বলার কোনো সুযোগ তুমি রাখোনি। আমার আর কিছুই বলার নেই। বলেই মা যেতে নিলে আম্মু বলে, ভাবি, আমি জানি আমার জন্য সবটা হয়েছে। আমি চাই মেহমেদের সাথে কথা বলতে, সবটা বলবো। কেন আয়াত আমাকে সত্যিটা বলতে পারেনি? মা হাসেন। ভাবি, আমার ছেলেটা বড্ড জেদি। অনেকটা দেরি হয়ে গেছে। আপনি এখন ওকে কিছু বললেও কিছু বদলাতে পারবেন না। এর থেকে বরং আমার মতেই চুপ করে দেখুন। আমি জানি আর যাই হোক, হায়াতকে নিয়ে মেহমদ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আম্মু আর কিছু বললো না, হয়তো বলার প্রয়োজন বোধ করলো না, কারণ মায়ের বলা প্রতিটা কথাই সত্য। আমি কিছুক্ষণ থেকে চলে গেল, আমাকে বলে গেল, আমার বাড়িতে তখনই আসবে যখন জামাইয়ের সাথে সবটা ঠিক হবে। আসি। বলেই কপালে চুমু দিয়ে আম্মু চলে যায়। রাত হয়ে যায় দিন পেরিয়ে। মেহমেদের আসার নাম নেই। 10টার পরে মেহমেদ আসেন। রুমে ঢুকতেই আমি ওনার সামনে যাই। আমাকে অবাক করে দিয়ে উনি আমাকে বলেন, হাই, কি সমস্যা তোমার? এখানে কেন এসছো? কে চেয়েছো? আমাকে অপমান করে তোমার স্বাদ মেটেনি? যাও তো, যাও এখান থেকে, যাও, গেট আউট। আমার বাহু ধরে আমাকে রুমের বাইরে রেখে মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেন। আমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে দিয়া আপু এসে বলে, কি হয়েছে হায়াত? আপু মেহমেদ উনি উনি আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আমার কথা তো একটাবার শুনবে। তুমি বলো না ওনাকে আমার সাথে একটাবার কথা বলতে। হায়াত শান্ত হও, দেখো ভাইয়ের মাথা গরম আছে তাই এসব করছে। দেখবে মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপু, কোনো কিন্তু না হায়াত, চলো আমার সাথে, চলো। আমি আপুর সাথে গেলাম। হিরণ ভাই একটা কাজে বাইরে গেছে, তাই আপু বললো, হায়াত তুমি চাইলে আজ আমাদের সাথে ঘুমোতে পারো দিশার পাশে। আমি রাজি হলাম। কেটে গেল রাত, তবে একটু ঘুম হলো না আমার। মন খারাপ করে পুরো রাত কাটলো আমার। সকাল থেকে ঘুম থেকে উঠে গেলাম আমার রুমে। দেখি রুমটা ফাঁকা, মানে মেহমেদ বাইরে গেছে। আমি বিছানা গুছিয়ে ওনার কাপড়গুলো নিয়ে ধুতে দিয়ে মায়ের কাছে গেলাম। আমাকে দেখি মা বললেন, মেহমেদ বাইরে গেছে, কিছু বলে যায়নি কখন ফিরবে। ফোনে বলতে শুনলাম দেশের বাইরে যাবে। আমি তো জানি না কিছু এ ব্যাপারে। ও আচ্ছা, এসো খেয়ে নাও। শুকিয়ে গেছো এই কয়েকদিনের ধকলে। মা আমার ভয় করছে। কেন? যা হবে ভালোই হবে। তুমি নিজেকে শক্ত করো। মেহমেদ তোমার স্বামী, তুমি যা ইচ্ছে করবে, ওর সাথে তোমার অধিকার আছে। মনে মনে ভাবলাম আমাকে চেঞ্জ হতে হবে। নতুন হায়াতকে দেখবেন আপনি মেহমেদ। বিকেলে মেহমেদের অফিসে নিচে দাঁড়িয়ে আছি। এই লোককে দেখি না কেন, একটু অপেক্ষা করতে রিদিত ভাইকে দেখলাম। ডাক দিল, ভাইয়া এলো। ভাবি আপনি এখানে? কিছু হয়েছে? মেহমেদ কই? স্যার তো মিটিংয়ে, একটু পর আসবে। আচ্ছা। 30 মিনিট পর মিটিং শেষ করে মেহমেদ আসেন। এসেই আমাকে ওনার চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়। তুমি এখানে কেন? আমার জামাইয়ের অফিসে আমি আসতেই পারি,
মেহমেদ হয়তো ভাবতেও পারেনি আমি এইভাবে বলবো। উনি ভ্যাবাচাকা খেয়ে গেছেন, তবু নিজেকে সামনে নিয়ে বললেন, এটা কাজের জায়গা, টাইম নষ্ট করার নয়। আমি জানি, আর আমারও আপনার সাথে জরুরি কথা আছে যা আপনাকে এক্ষুনি বলতে হবে, এক্ষুনি শুনতে হবে। মেহমেদ কিছু বললেন না, ফোন বের করে কি যেন করছেন। না, আর মানা যায় না। আমাকে ভালোবাসেন আপনি, এত কিছু করেছেন ভালোবেসে, এবার আমার পালা। মাই ডিয়ার হাজবেন্ড, জামাই। উনি একবার তাকালেন, আবারও ফোনে মনোযোগ দিলেন। মাই ডিয়ার জামাই, আপনি আমার কথা শুনবেন তো? চালাচ্ছ কেন? আমার অধিকার। আছো শুনেন না। কি? সরি। কেন? আমি আসলে কথা শেষ না হতেই ফোন কানে দিয়ে বেরিয়ে গেলেন। আশ্চর্য মানুষ তো, এমন কেন করে? আমি আজ লজ্জা শরম ভুলে ওনার সাথে এভাবে কথা বললাম, তাও বেটার রাগ ভাঙলো না। আর কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। বাসায় বসে আছি ওনার অপেক্ষায়, কিছুক্ষণ পরেই চলে আসেন উনি। আমাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। আমি পেছন থেকে ডাক দিই, ওগো। আমার ডাকে মেহমেদ দ্রুত গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আমিও পিছন পিছন যাই। এটা দেখে দিয়া আপু মাকে বলে, বড় আম্মু, এটা কি দেখছি? আমিও তাই ভাবছি। রাতে খাওয়া দাওয়া শেষে মেহমেদ আবারও রুম লক করে রেখেছেন। মাথায় শয়তানি আইডিয়া আসলো, যেই ভাবা সেই কাজ। রুমের সামনে গিয়ে জোরে জোরে বললাম, মেহমেদ, আপনি যতই আমায় এভাবে ইগনোর করেন না কেন, আমি কিন্তু জানি যে দিন শেষে আপনাকে আমার কাছেই ফিরতে হবে। একটু থেমে আবারও বললাম, আপনার একমাত্র বউ আমি। এভাবে বাইরে বসে মশার কামড়ের যদি ডেঙ্গু হয়, তাহলে কিন্তু বিধবা হয়ে যাবেন। আপনার কি শরীরে মায়া নাই জামাই? আমি কিন্তু আপনাকে ভালো শেষ করার আগেই দরজা খুলে আমার টেনে ভেতরে নিলেন। রাগী গলায় বললেন, কি শুরু করলে? পাশে সবাই আছে। তো আমিও তো বলি এই কথা। তুমি পাগল হয়ে গেছো? কিসব করছো? আস্তে ধমক দেন, কলিজা কাঁপে তো। শাট আপ। এক পাও রুমের বাইরে দেবে না, চুপচাপ গিয়ে ঘুমাও। বলে উনি গিয়ে সোফায় বসলেন, ল্যাপটপ সামনে নিয়ে। আমি কিছু বললাম না, ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতেই আম্মুকে দেখলাম আমার পাশে। আমি অবাক হয়ে উঠে বসতেই আম্মু বলেন, আসতে মা। আম্মু তুমি? হুম, তোকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। ও থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে আসতেই দেখি মেহমেদ রুমে আম্মুর সাথে কথা বলছেন। কি কথা বলছেন শুনতে কান দিলাম। বাবা, আমার মেয়ে যা করেছে ভুল করেছে, তাই বলে তুমি বিয়ে ভেঙে দিও না। ও তোমাকে ভালোবাসে ভীষণ। না, আমি ওর ওকে নেব না। কম করুনি ওর জন্য। এবার লিমিট ক্রস করে ফেলেছ। আমি চাই ও নিজের ভুল বুঝুক। সরি আন্টি, আমার সিদ্ধান্তে আমি অচল থাকবো। বেশ, তবে আমি আবার একটা সিদ্ধান্ত নিব যা তোমার জন্য ভালো হবে না। মেহমেদ অর্ণবকে হুমকি দিচ্ছেন? না, সিদ্ধান্ত জানাচ্ছি। বলেই আম্মু রুম থেকে চলে গেল। আমি মেহমেদের দিকে এগিয়ে গেলাম। আমার দিকে এক পলক তাকিয়ে উনিও গেলেন চলে। আজও বেগুন কি হচ্ছে দেখ। আম্মু এবার আমাকে ধরে বসে আছে, নিয়ে যাবে। হুট করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আজ 3 দিন আম্মুর সাথে আসার পরে বুঝতে পারলাম আম্মু আমাকে আর ওই বাসায় যেতে দেবে না। তার একটাই কারণ, মেহমেদের এমন ব্যবহার। আমি কিছু বলতেও পারছি না, মেহমেদের সাথে কথাও বলতে দিচ্ছি না। ফোন দিলে আবার উনি ফোন ধরেন না। এখন এমন করার মানেটা কি? জীবনটা এমন বিষণ্ণ কেন হলো? এসবই বসে বসে ভাবছিলাম। তখনই আম্মু কতগুলো ছবি এনে সামনে রাখলো। দেখো তো কাকে ভালো লাগে। মানে? দেখো আগে। আমি দেখলাম সবগুলোই ছেলের ছবি। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, এরা কারা? এরা বিবাহযোগ্য পাত্র। আম্মুর কথা শেষ হতে বাবা আস্তে আস্তে বললেন, তুমি এই বয়সে আবারও বিয়ে করতে চাও নীলা? আমাকে কি তোমার একটুও পছন্দ না? আমার 28 বছরের সংসার জীবনে এই দেখা বাকি ছিল। ধমকে সুরে আম্মু বলল, চুপ করো আয়াতে বাবা, আমি আমার মেয়ের জন্য পাত্র দেখছি। এই কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আম্মু টেনে আমায় বসালো। তুই রাজি না মা? বল। দেখ, তুই অনেক ভালো মনের মানুষ, কোনো পাপ নেই, সরল সহজ তুই। আর এসব মানুষের কাছে দুনিয়া অনেক কঠিন হয়। তুই চাইলেও নিজের এই সহজ সরল স্বভাব বদলাতে পারবি না। তোর জন্য যোগ্য একজনকে আমি খুঁজবো, যে তোকে প্রতিটা পদে পদে হাত ধরে চলতে শিখাবে, নাকি সামান্যতে ছেড়ে যাবে। শেষের কথাটা আম্মু রেগে বলেছে, আমি বুঝেছি সেটা। আমি করুণ চোখে বাবার দিকে তাকালাম। বাবা আমায় আশ্বস্ত করল। আম্মুকে বলল, নীলা, তুমি সব বাদ দাও, আমরা বরং কোথাও থেকে ঘুরে আসি, মন ভালো হবে আমাদের মেয়ের। না, ওই ছেলেকে সাহায্য আমি করবই। ও কি ভেবেছে আমার মেয়ে ভালো পাত্র পাবে না? একদম তোমার মতো হায়াত সহজ সরল, সহজেই তোমাদের ঠকাতে চায়।
বলেই আম্মু চলে গেল ছবিগুলো নিয়ে। আমি বাবাকে বললাম, বাবা আমি বিয়ে করবো না। আমি হতে দিব না এই বিয়ে। তুমি চিন্তা করো না মা, মেহমানদের সাথে কথা হয়েছে। না, আমি একবার ফোন করব। আমি কিছু বললাম না। বাবা ফোন দিল ওনাকে, উনি রিসিভ করলেন, সালাম দিলেন। বাবা কথা বলে ফোন আমার দিকে এগিয়ে দিল, আমি নিলাম। আমাকে ফোন দিয়ে বাবা চলে গেল অফিসে। ফোন কানে দিয়ে সালাম দিতে কয়েক সেকেন্ড নীরবতায় কাটলো, তারপর উনি উত্তর দিলেন। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভালো আছেন? হুম। এরপর আর কোনো কথাই উনি বললেন না। আমাকে কি একবারে জিজ্ঞেস করার প্রয়োজন নেই? আমি কি এতটাই বড় হয়ে গেছি? অভিমান হলো, তবুও অভিমানকে ভুলে বললাম, আম্মু আমার জন্য পাত্র দেখছে। উনি কিছু বললেন না, আমাকে উল্টো জানালেন, আমি আজ রাতে ইউএস যাচ্ছি, কবে ফিরবো জানি না। ভালো থেকো, যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে দেবো। বলে ফোনটা কেটে দিলেন। আমার চোখে পানি চলে আসলো, তবু আমি নিজেকে শক্ত রাখতে চাইছি। এমন অবহেলা কেন করছেন উনি আমায়? কি করেছি আমি? আমি পরপর কয়েকবার ফোন দিলাম, কিন্তু উনি ধরলেন না। 2 মাস পর কাল আমার বিয়ে হিমেল নামক এক ছেলের সাথে। যদিও আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু মেহমেদের ওই দিনের অবহেলা আমায় শক্ত করেছে। নিজেকে সামলাতে শিখেছি আমি, চোখের পানি নিজে মুছতে শিখেছি, অন্য থেকে আশা করা বাদ দিয়েছি আমি। এই 2 মাসের মতো আজও আমি আপনাকে ফোন দিলাম, আপনি ধরলেন। যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেছেন। আপনার কি বুক কাঁপলো না মেহমেদ? আপনার কি আমার ভালোবাসা একবার স্পর্শ করেনি আপনাকে? আমি হয়তো আপনার মতো করে ভালোবাসতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি সেটাই বা কম কিসে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল আম্মু এসে ডাক দিয়ে গেল, ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তখনই আম্মু এসে বলল, আয়াত মা, নিচে দেখ কে এসেছে। আমি দ্রুত বিছানা থেকে ওনাটা নিয়ে গলায় জড়িয়ে নিচে দেখি হিমেল বসে আছেন সোফায়। আমার মনটা খারাপ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হিমেল এসেছেন। আমার মন যে শুধু ওনাকেই খোঁজে। হিমেল আমাকে দেখেই বললেন, হায়াত, আপনাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই চলে এলাম, কিছু মনে করবেন না। আমি উত্তর দিলাম না। উনি বললেন, আপনি কি বিরক্ত বোধ করছেন? দেখুন, আজ আমাদের বিয়ে। তো আমার কথায় ভেবাচাকা কি? আপনি জানেন আমি বিয়েটা করতে চাই না, তাও আপনি পেছনে পড়েই গেলেন আজও। আমি আপনাকে ভালোবাসি হায়াত। আমি তো ভালোবাসি না, জোর করে ভালোবাসা হয় না। আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন না, আসছি। বলেই উঠে রুমে চলে গেলাম। উনি মনে হয় মন মরা হয়ে ফিরে গেলেন দুপুরে। পার্লারের মহিলারাই সাদা। আমার আর সহ্য হলো না। আমি আম্মুর কাছে গেলাম, আম্মু কাজ করছিল। আমি ডাক দেয়াতে সাইডে এলো, আম্মু আমি বিয়েটা করবো, প্লিজ আম্মু। সব আয়োজন হয়ে গেছে, এখন তোমাকে বিয়ে করতেই হবে। যাও রেডি হয়ে নাও, একটু পরে বেনুর উদ্দেশ্যে বের হবে আমরা। বলেই আবার কাজে মন দিল। আমার চোখের পানি বাদ মানল না, চুপচাপ দিয়ে বসলাম রেডি হয়ে ভেন্যুতে পৌঁছে গেলাম। আমাকে বসানো হলো বউয়ের আসন। আমার মন অস্থির লাগছে। আস্তে আস্তে গাড়িতে 4-5 বার ফোন করে ফেলেছে মেহমেদকে, ধরেননি উনি। একটু পরেই কাজে এলো, বিয়ে পড়ানো শুরু করলো। ওকে ভীষণ ব্যথা হচ্ছে, কান্না আটকানো কঠিন কেন হয়ে পড়েছে। দম বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে কবুল বলে এক ফোঁটা চোখের পানি হাতে পড়লো আমার মনে যে একজনেরই বাস, আমি কিভাবে মেনে নিব তার জায়গায় অন্য কাউকে? জানতাম ধৈর্য দিন আমার। কাজে এবার হিমেলের সামনে কবুল বলতে বলার পরে কেউ এসে বলল, কবুল কবুল কবুল। উপস্থিত সবাই তাকালো দরজার দিকে। উনি এসেছেন। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। আমাকে ভুল প্রমাণ করে উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে আমাকে দাঁড় করালেন। কাজীকে জিজ্ঞেস করলেন, কাজী সাহেব, বিয়েটা কার সাথে হলো? আপনার সাথে ওনার। তাহলে আমরা এখন কি? স্বামী স্ত্রী। জি, দেখি সরুন। বলে সাইন করলেন একটা পেপারে। তারপর আমাকে কোলে তুলে দিলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি চোখ মেরে বললেন, বউয়ের উপর অভিমান করে দূরে গিয়েছিলাম, ছেড়ে যায়নি। আর পাগল, ওইটা ডিভোর্স পেপার ছিল না, ওইটা তো একটা চুক্তিপত্র ছিল। যতদিন আমি থাকবো না তুমি এখানে থাকবে, আমি ছেড়ে অন্য কারোর হতে তুমি পারবে না। না পরে সাইন করলে কাঁথি একটা। বলেই আমাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আম্মু পেছন থেকে বললেন, এসব কি হচ্ছে? মেহমেদ অর্ণব তার বউকে নিয়ে যাচ্ছে। বিয়ে তো আগে থেকে ছিল, আজ আবার নতুন করে করলাম। সম্পূর্ণ বৈধ অধিকারে আমি আমার বউকে নিয়ে গেলাম। টাটা শাশুমাম, একেবারে হানে মরে যাচ্ছে। দোয়া করবেন যেন 3 জন হয়ে ফিরতে পারে। বলে উনি বেরিয়ে এলেন। ওনার এই অসভ্য মার্কার কথা শুনে লজ্জায় শেষ আমি। ভেন্যু থেকে বের হয়ে বাইকের সামনে গিয়ে নামালেন আমায়।
বাইকে উঠলেন, আমি বসলাম পেছনে, বাইক স্টার্ট দিতে আমি বললাম, আপনি এতদিন আমায় কষ্ট কেন দিলেন? আমি যাব না আপনার সাথে। ও আচ্ছা, তো চলো রেখে আসি। ওই বলদের সাথে বিয়েটা দেখ তোমার মা। এই না, তো চুপ। একটু থেকে আবার বলবো, ভালোবাসে। আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার বরজানকে। আসলে আপনি অন্যরকম, আমার মনের মতো। বলে পেছন থেকে জড়িয়ে দিলাম, স্পিডে বাড়িয়ে দিলেন। পিচ ঢালা রাস্তায় বাইকে করে এক নবদম্পতি এগিয়ে চলেছে তাদের জীবনের উদ্দেশ্যে। সকল বাধা বিপত্তি কাটিয়ে এক হলো হায়াত মেহমেদ, বোকা এক মেয়ে ও এক রাগী রক্ষা মন্ত্রীর ভালোবাসার নতুন অধ্যায় শুরু আজ থেকে। দোয়া করে দিবেন সবাই আমাদের জন্য।